20শে জুন মালয়েশিয়া এবং চীন সফর ছিল তারেক রহমানের প্রথম বিদেশ সফর, এবং সফরকালে তিনি মালয়েশিয়া যান, সেখান থেকে চীনে যান, চীন থেকে সংসদে যান। বিরোধী দলও বলেছে তার এই সফর অত্যন্ত সফল হয়েছে, কিন্তু কতটুকু সফল আমরা শুনবো সাবেক কূটনীতিক সাকিব আলীর নিকট থেকে। জনাব সাকিব আলী, আপনাকে স্বাগতম। মালয়েশিয়া এবং চীন সফর থেকে প্রধানমন্ত্রী ঠিক কি অর্জন করলেন? আমার বন্ধু কি আসলেই মহাজাদু জানে? আসসালামু আলাইকুম। আপনার দর্শক শ্রোতা সবাইকে আমার সালাম, ভালোবাসা এবং শুভেচ্ছা। চীন হচ্ছে আমার জীবনের প্রথম পোস্টিং হচ্ছে চীন। হ্যাঁ, আচ্ছা। আমি 1994 থেকে 97, আজকের থেকে 32 বছর আগে, বয়স তো হয়ে গেছে, 32 বছর আগে আমি চীনে পোস্টেড হয়েছিলাম, আমার প্রথম পোস্টিং। তো সেই হিসাবে চীনের প্রতি আমার একটা সফট কর্নার আছে। হ্যাঁ, এটা হয় সাধারণত ডিপ্লোম্যাটরা প্রথম যে পোস্টিং এ যায় সেটার সাথে তাদের একটা আলাদা আত্মিক সম্পর্ক। প্রথম প্রেম তো বলা যায় না। প্রায় প্রথম প্রেম, হ্যাঁ, প্রথম প্রেম বলা যায় না, কারেক্ট। তো আমি অত্যন্ত খুশি। আমি মনে করি যে আমরা আগে একটু করি, চীন সফরের আগে প্রথম কথা হচ্ছে যে আমাদের বাংলাদেশে যিনি সরকার প্রধান হন তিনি সাধারণত ভারত অথবা চীন, এই দুটো দেশের একটা দেশে যান। আগে উনারা যাইতেন ভারতে। প্রথম যেই সরকার প্রধান চীনে যান, চীনে রাষ্ট্রীয় সফর করেন, তিনি বোধহয় শেখ হাসিনা, 1996 সালে। তারপর থেকে মানে চীনেও যাওয়া হয়েছে। তো এইবার তারেক রহমান সাহেব কিন্তু প্রথম চীনেও গেলেন না, ভারতেও গেলেন না, তিনি গেলেন মালয়েশিয়া। এবং আমরা মনে করি যেটা যে উনার পক্ষে ভারতে যাওয়ার কথা ছিল না, এটা সম্ভবই না, কারণ সেখানে অনেক সমস্যা আছে ভারতের সাথে আমাদের সম্পর্কের। অন্যদিকে চীনের সাথে আমাদের সম্পর্কের মধ্যে অনেক সহযোগিতার প্রস্তাব আছে, অনেক সহযোগিতার অনেক আপনার সুযোগ আছে। সেই হিসাবে চীনে যাওয়াই আমাদের জন্য ঠিক। শেখ হাসিনা ভারতের সাথে ক্লোজ ছিলেন, সেই শেখ হাসিনা এখন নাই। শেখ হাসিনাকে ভারত সাপোর্ট দিয়ে যাচ্ছে। শেখ হাসিনা পরবর্তী বাংলাদেশের প্রতি ভারতের যেই আমরা যেই বিরূপ ভাবাপন্নতা দেখতে পাচ্ছি, তার ফলে এখন তো এই অবস্থায় ভারতে যাওয়া সম্ভব না। তাহলে কি করতে হবে? তাহলে চীনে যাবে। চীনে আবার গেলে ভারত রেগে যাচ্ছে, যুক্তরাষ্ট্রও হয়তো একটু রেগে যেতে পারে যে আমরা চীনের সাথে বোধহয় খুব ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছি। এই হিসাবে আমার ধারণা যে সেই কারণে উনি প্রথম ভিজিটটা চীনে করলেন না। এটার থেকে উনার দৃষ্টিটা আকর্ষণ মানে সরানোর জন্য, সবার দৃষ্টি সরানোর জন্য উনি গেলেন মালয়েশিয়া। প্রথমে গেলেন মালয়েশিয়া, তাহলে উনি বলতে পারবেন যে আমার প্রথম ভিজিট হচ্ছে মালয়েশিয়া, দ্বিতীয় ভিজিট আমার চীন। এবং আমি প্রথম ভিজিট যদি চীনে করতাম তাহলে আপনারা বলতে পারতেন যে চীন আমার অত্যন্ত কাছের সম্পর্ক আমি করতে যাচ্ছি, কিন্তু যেহেতু আমি আগে মালয়েশিয়া করেছি, চীন করি নাই, তাহলে আপনারা এটা বলতে পারবেন না। অর্থাৎ আই হোপ ইউ আন্ডারস্ট্যান্ড। তো চীনে উনি গিয়েছেন এবং চীনের ওনারা এমওইউ সাইন করেছেন। উনার সাথে লি ছিয়ান, ওনাদের প্রধানমন্ত্রী, উনি ছিলেন উনার হোস্ট। উনার সাথে মিটিং হয়েছে লম্বা। তারপরে উনি শি জিনপিং এর সাথে মিটিং করেছেন। সুতরাং শি জিনপিং এর সাথে যেহেতু মিটিং করেছেন, তার মানে হচ্ছে যে তারেক রহমান সাহেব এবং তারেক রহমান সাহেবের এই ভিজিটকে চীনারা বলছে অফিসিয়াল ভিজিট, অর্থাৎ এটা একটা সরকারি সফর, রাষ্ট্রীয় সফর না, কিন্তু অফিসিয়াল ভিজিট। সো অফিসিয়াল ভিজিট হিসাবে আমি মনে করি এটাও ভালো। তো সেই দিক দিয়ে আমি বলবো যে যেহেতু উনি হাই লেভেলে দেখা করেছেন, প্রত্যেকটা বিষয়ই উনাকে এক ধরনের প্রস্তাব দেওয়া হয়েছে এবং কি কি বিষয় আমরা ওটা আলাপ করব, সেই হিসাবে আমি বলবো যে এটা অত্যন্ত সফল একটা সফর হয়েছে। এখন সেক্ষেত্রে আমি একটু যদি ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে যে শেখ হাসিনার শেষ সফর কিন্তু ছিল এই চীন সফর। আপনার জীবনের প্রথম পোস্টিং এই চীন, শেখ হাসিনার জীবনের শেষ পোস্টিং হচ্ছে এই চীন। এবং আপনি জানেন যে ওই সময় খুবই একটা খারাপ পরিস্থিতি ছিল এবং শেখ হাসিনাকে তার মেয়ের জ্বর হয়েছে অজুহাত দিয়ে সফর সংক্ষিপ্ত করে চলে আসতো এবং তারপরে তার পতন হয়। এবং ধারণা করা হয় যে চীন খুবই রাগ হয়েছিল, কারণ হাসান মাহমুদ বলেছিল যে শেখ হাসিনা ভারতের অনুমতি নিয়ে চীন সফর যাচ্ছে। এখন আমরা কি একটা স্বাধীন পররাষ্ট্রনীতি আমরা আসলে পেলাম কিনা? এবং আমরা মানে নিন্দুকেরা বলে যে 12-13টা এমওইউ ছাড়া কিছুই পাইনি, মালয়েশিয়ার শ্রমবাজার চালু হবে কিনা এটা ইনস্ট্যান্টলি কোনো ওয়াদাও পাওয়া যায়নি। তো এই বিষয়টা কিভাবে দেখছেন? এবং চীন বলেছে যে বিশ্ব পরিস্থিতি যাই হোক না কেন, চীন বাংলাদেশের বন্ধু হয়ে থাকবে। প্রথম কথা হচ্ছে যে
চীনের সাথে আমাদের যে আমি এখন যেটা বুঝি, বাংলাদেশের ডক্টর ইউনূসের সময় আপনার যে সরকার ছিল, যে সরকারের পররাষ্ট্রমন্ত্রী এখনকার সরকারের পররাষ্ট্রমন্ত্রী, এই সরকার কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে যে বাণিজ্য চুক্তি করে সেটা সম্পূর্ণভাবে আমাদের সার্বভৌমত্বকে বিসর্জন দিয়েছিল। কিন্তু আল্লাহর অশেষ অশেষ রহমত যে পরে আমেরিকার সুপ্রিম কোর্ট যখন এই ইয়ের যে শুল্ক আরোপ, আমাদের ডোনাল্ড ট্রাম্পের শুল্ক আরোপকে বেআইনি ঘোষণা করে, তখন কিন্তু এই চুক্তিগুলা আমি মনে করি এগুলো আপনার ইয়ে হয়ে যায়, মুট হয়, মানে এগুলো আর কার্যকর থাকে না, হ্যাঁ, এটা অকার্যকর হয়ে যায়। কিন্তু সেটাও কিন্তু বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী কিন্তু বলেন নাই। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী যেটা করেছেন, ওই আমেরিকার ওই ভিজিটের সময় যেই বাংলাদেশের সার্বভৌমত্ব হারিয়েছে, সেই পররাষ্ট্রমন্ত্রী আবার যখন চীনের কাছে গিয়েছেন এবং চীনের সাথে কথা বলেছেন, চীন কিন্তু বাংলাদেশকে বলছে যে তোমরা তোমাদের সার্বভৌমত্বের ব্যাপারে কোনো আপনার কোনো কম্প্রোমাইজ করবা না, কোনো আপোষ করবা না, এইরকম যে ইয়েটা দিচ্ছে চীন, যেই আপনার কূটনৈতিক যেই অবস্থানটা রাখতে বলছে বাংলাদেশকে, এবং বাংলাদেশ যখন সেটাতে রাজি হচ্ছে এবং চীনের সাথে সম্পর্কের যেটা সহযোগিতার যেটা ফল হবে সেটা হচ্ছে যে বাংলাদেশ তার সার্বভৌমত্বকে ধরে রাখবে এবং বাংলাদেশ দেখবে যে তার জন্য চীনের সাথে সহযোগিতা আপনার বেনিফিশিয়াল, উপকারী, নাকি ভারতের সাথে উপকারী, নাকি আমেরিকার সাথে উপকারী, এবং দেখে সে এই ডিসিশন নিবে। এইটা যদি বাংলাদেশ চীনের সাথে এই জায়গায় একমত হতে থাকে, তাহলে আমি বলবো যে বাংলাদেশের বর্তমান সরকার সার্বভৌমত্ব দিকে যাচ্ছে। আমরা এখনো পুরোপুরি সার্বভৌম আমি বলবো না, কিন্তু আমরা মনে করতেছি যে সরকার কিন্তু আগে এই যে আপনার ওই বাণিজ্য চুক্তির আলোকে বলছি, বাণিজ্য চুক্তিতে যে সার্বভৌমত্ব বিসর্জন দেওয়ার কথা ছিল তার থেকে আমরা কিন্তু ঘুরে সার্বভৌমত্বের পক্ষে দাঁড়াচ্ছি। জনাব সাকিব আলী, এই যে আপনি বললেন যে বাণিজ্য চুক্তির মাধ্যমে বাংলাদেশ তার সার্বভৌমত্ব আমেরিকার কাছে বিসর্জন দিয়েছে, কিন্তু বাংলাদেশের কি এছাড়ার কোনো উপায় ছিল? আমরা দেখলাম যে পাকিস্তান, আমেরিকা সব বিভিন্ন দেশ অলমোস্ট সেম ধরনের চুক্তি তো করেছে। আমি একটা কথা বলি, হ্যাঁ, ধরেন আমি আপনাকে বলবো কি, যে ধরেন আমি যদি ওইখানে থাকতাম তাহলে কি করতাম? আমি তাহলে যেটা করতাম সেটা হচ্ছে যে আমি তো জানি যে আমি সাথে সাথে যেটা করতাম, আমি মালয়েশিয়ার সাথে জিজ্ঞাসা করতাম তোমরা কি করতেছো। আমি দেখতাম যে আর অন্যান্য কারা কারা সেলফ রেসপেক্টিং নেশন, অনারেবল নেশন, সব নেশন কিন্তু একরকম না, যারা অনারেবল নেশন, আমি যাদের মতো হইতে চাই, হ্যাঁ, আমি তাদেরকে জিজ্ঞাসা করতাম তোমরা কি করছো। দ্বিতীয় কথা, আপনি একটা জিনিস দেখেন যে ডক্টর ইউনূস কিন্তু ক্ষমতা ছাড়ার 3 দিন আগে ওইটা চুক্তিটা সাইন করছেন। উনার কি এই চুক্তিটা 3 দিন আগে যদি না সাইন করতেন তাহলে কি উনার কি খুব ক্ষতি হইতো? আমি মনে করি না। আমি মনে করি ডক্টর ইউনূস আমেরিকার সন্তুষ্টি পাওয়ার জন্য, আমেরিকাকে খুশি করার জন্য উনি কিন্তু 3 দিন আগে এটা করলেন। আমি বলছি না যে করা যেত না, করেন, কিন্তু তার আগে আমাদের পররাষ্ট্রমন্ত্রী বা আমাদের কখনো বলেছে যে দেখেন আমাদের সার্বভৌমত্ব বজায় রাখার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করছি এবং আমরা এইভাবে আমাদের কাজটা করেছি। আপনি দেখেন যে তারা 19%, একজন পেয়েছে 20% শুল্ক, তারা পেয়েছে 19% শুল্ক, মাত্র 1% কমিয়েছে। এই 1%-এর জন্য তাদের কি কি আপনার আত্মত্যাগ করতে হয়েছে আমি জানি না। আত্মত্যাগ কি কি করতে হয়েছে আমি জানতে চাই। আমাদের কি 10টাই প্লেন কিনতে হবে? আমরা কি 3টা করতে পারতাম না? আমি কি আপনাকে বুঝাতে পারতেছি যে আসলে এই দর কষাকষি কেমন হয়েছে, এবং আমরা যে আমাদের সার্বভৌমত্ব রক্ষার জন্য পুরোপুরি চেষ্টা করেছি, করার পরে আমরা এইটুকু পেয়েছি, এরকম কি কোনো বক্তব্য ওই সরকারের কোনো মন্ত্রী রেখেছিলেন? রাখেন নাই, কোনো রাখেন নাই। এবং আমি একটা কথা বলি, আমার মনে হয়, এটা আমি জানি না, কিন্তু আমার মনে হয় যে আমাদের সেই সময় অন্তর্বর্তীকালীন সরকারের সময় যারা রিপ্রেজেন্টেটিভ ছিলেন তারা আমেরিকার সাথে কোনো দর কষাকষি করে নাই। এটা আমার বক্তব্য। তারা আসলে যা যা বলেছে আমেরিকান সরকার সব মেনে নিয়েছে বলে আমার মনে হয়। কিন্তু আমরা এখন অন্যদিকে যাচ্ছি, সেটা আমাদেরকে স্বীকার করতে হবে। কিন্তু এখন আমি আসি, বলেন। কিন্তু এখন কি এই যে চীনের দিকে ঝুঁকে যাচ্ছে বলতেছে, চীনের সঙ্গে যদি এখনো পুরোপুরি কথা হয়নি, জে-10C বিমান কিনবে, তারপরে চীনকে দিয়ে তিস্তা প্রকল্প করাবে, চীনের সঙ্গে 2+2 মিটিং হবে,
এটার গুরুত্বটা আপনি একটু বলবেন একজন কূটনীতিক হিসাবে, যেটা আমি নিজেও জানি না আসলে গুরুত্বটা কি, দর্শকদেরকে বলবেন তো। এবং পরিশেষে এটাও বলবেন যে আসলে তারেক রহমান সরকার এই আমেরিকা এবং চীন এটা সম্পর্কের ভিতর ব্যালেন্সটা আসলে করতে পারবে কিনা? ওনাকে ব্যালেন্স করতেই হবে। প্রথম কথা, চীন যেটা বলে দিয়েছে, চীন যেটা বলেছে সেটা হচ্ছে চীনের সাথে বাংলাদেশের যখন সম্পর্ক হবে, যে সম্পর্কটা করবে সেটা চীন দেখবে, খেয়াল করবে, সেই সম্পর্কের মধ্যে অন্য কোনো দেশকে আনতে পারবে না বাংলাদেশ। কোনোদিনও বাংলাদেশ যায় চীনকে বলতে পারবে না যে আমেরিকা আমাকে বলছে তোমার সাথে আমি এটা করতে পারবো না, সুতরাং আমি এটা করতে পারবো না। এইটা বললে কিন্তু চীন কিন্তু আপনাকে একদম কাট অফ করে দিবে, কারণ আপনাকে বলবে যে আপনি একটা উইক নেশন, আপনার সাথে এত কিছু দরকার নেই, আপনি দুর্বল নেশন। তারা যেটা করেছে, আমি যেভাবে দেখি চীনকে, চীন আসলে বাংলাদেশকে মনে করে একটি কৌশলগত পার্টনার। আমি আগে কূটনৈতিক কথাটা বলি, তারা মনে করে বাংলাদেশ হচ্ছে গিয়ে তাদের একজন স্ট্র্যাটেজিক পার্টনার। বাংলাদেশ মনে করে, বাংলাদেশের সরকার আমার মনে হয় তারেক রহমান সাহেব বলে এসেছেন যে চীন হচ্ছে আমাদের সবচেয়ে ট্রাস্টেড পার্টনার। আমরা বিশ্বাস করতেছি চীনকে এই ইতিহাসের আলোকে, আমাদের ইতিহাসের আলোকে। সুতরাং এইখানে এই সময় আমাদের কূটনীতিটা কেমন হবে, কূটনীতির ব্যাপারে উনি বলে দিয়েছেন সার্বভৌমত্বের পক্ষে হবে, তাই না? বাংলাদেশ তার সার্বভৌমত্বের পক্ষে এই কূটনীতিকে হবে। যেমন ধরেন, যেমন ইরান নিজের সার্বভৌমত্বে কিন্তু সবচেয়ে উপরে স্থান দেয়, তারা এই সার্বভৌমত্বের জন্য আমেরিকার সাথে যুদ্ধ করতেও রাজি আছে। তাহলে বাংলাদেশকে আস্তে আস্তে, এবং ইরান আপনি জানেন, ইরান বলেন, নর্থ কোরিয়া বলেন, কিউবা বলেন, তারা প্রত্যেকটা দেশ কিন্তু যারা আমেরিকার তথাকথিত আমেরিকার বিরোধী, তারা কিন্তু নিজেদের সার্বভৌমত্বের ব্যাপারে খুবই ওয়াকিফ, মানে তারা খুবই আপনার সচেতন, এবং আমেরিকাকে কখনোই তারা নিজেদের সার্বভৌমত্ব ভাঙতে দেয় না। অ্যাকচুয়ালি চীন চাচ্ছে বাংলাদেশে সেটা হবে, কিন্তু বাংলাদেশ হয়তো সেটা হবে না, কিন্তু না হলেও বাংলাদেশকে চীনের সাথে যে সম্পর্ক, সেই সম্পর্কের ব্যাপারে এগিয়ে যেতে হবে। এবং এখানে যে জিনিসটা খুব ইম্পর্টেন্ট সেটা হচ্ছে আপনি আমেরিকার সাথে বর্তমানে দরকার নাই আপনার ঝামেলা করা। আমেরিকাও আপনাকে দেখছে যে আপনার আসলে কি, দেখেন চীন একটা অত্যন্ত কার্যকর রাষ্ট্র, অত্যন্ত এফিশিয়েন্ট রাষ্ট্র, পৃথিবীর সবচেয়ে কার্যকর রাষ্ট্র হচ্ছে চীন। এখন চীনের সব খাত কিন্তু শক্তিশালী, চীনের কোনো খাত নেই যেটা দুর্বল। চীন আপনাকে কি করেছে, সিস্টেমিক ভাবে সমস্ত খাতে কিন্তু আপনাকে প্রস্তাব দিয়েছে। আপনি সেটা প্রতিরক্ষা বলেন, আপনি সেটা পানি বলেন, আপনি সেটা বলেন অবকাঠামো বলেন, মোংলা বলেন, আপনি বলেন ম্যারিটাইম অপারেশন বলেন, আপনি যেটাই বলবেন, এমনকি বলেছে ওরা হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বলেন, ইনোভেশন বলেন, প্রত্যেকটা ব্যাপারে তাদের কিন্তু প্রস্তাব আছে। প্রত্যেকটা ব্যাপারে তারা আপনাকে সহযোগিতা করার প্রস্তাব দিয়েছে, কারণ তাদের প্রত্যেকটা জিনিসই ডেভেলপড, প্রত্যেকটা খাত। এখন কথা হচ্ছে যে বাংলাদেশকে এই ডেভেলপ খাতের সাথে আপনার সহযোগিতা নিতে পারবে কিনা, অ্যাবজর্ব করতে পারবে কিনা। যেমন আমি আপনাকে একটা উদাহরণ দিয়ে বলি, যেমন এখানে এখন এমওইউ যেটা সাইন হয়েছে বা যেটা হয়েছে সেটা হচ্ছে চীন খালি তিস্তাই করবে না, চীন আসলে বাংলাদেশের সকল নদীর আপনার ফ্লাড কন্ট্রোল, ড্রেজিং সবকিছু তারা দেখবে। এটা বলা হয়েছে না ওখানে? হ্যাঁ, ওটা তো এখানে বলা হয়েছে যে সবকিছুর মধ্যে তারা ঢুকবে। যদি সবকিছুর মধ্যেই তারা সহযোগিতা করে, আমি যেভাবে দেখেছি, তাহলে আপনাকে আগে একটা বডি বানাইতে হবে, যেই বডিটা বাংলাদেশের সব নদীকে দেখবে, এবং যেই বডিটা বাংলাদেশের সব নদীকে কিভাবে তারা ম্যানেজ করবে সেই ব্যাপারে তাদের পরিকল্পনা থাকবে, যেই পরিকল্পনা কিন্তু তারা চায়নার সাথে কনসাল্ট করে করবে। অর্থাৎ আপনার যে নদী কমিশনটা যদি ওই রকম বড় স্ট্রাকচারে না হয়, কার্যকর না হয়, তাহলে আপনি চায়নার সাথে কিন্তু ঠিকমতো সহযোগিতাও করতে পারবেন না। তার মানে আপনার নিজস্ব সক্ষমতা আগে আপনাকে বাড়াইতে হবে। আপনার ইনোভেশন সম্পর্কে আপনার মাইডাস আছে একটা, কি আছে, আপনার তো তেমন কিছু নাই। আপনার ইনোভেশন কে দেখবে, আপনার সাইডটা কে দেখবে? আপনাকে কিন্তু ওই বডি বানাইতে হবে, তাহলে ওই বডির সাথে কিন্তু চায়না আপনার সাথে সহযোগিতা করবে। আমি যেটা বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আমরা সব দেশ কিন্তু চীনের সাথে সহযোগিতা করে সবাই বেনিফিশিয়ারি হয় না, তার জন্য কিন্তু আপনাকেও এফিশিয়েন্ট হতে হবে। আমার বাংলাদেশে হচ্ছে চীনের সফর খুবই সফল, কিন্তু আমরা ওই সফল সফরের উপকারটা পাবো কিনা সেটা নির্ভর করবে আমাদের অভ্যন্তরীণ
ব্যবস্থাপনা অভ্যন্তরীণ সরকারি যে কাঠামো সেটাকে আমরা কতখানি ইনোভেট করে কতখানি সংস্কার কইরা কতটা শক্তিশালী করব, এইখানে আমার এখনো কিছুটা সন্দেহ রয়ে গেছে। জি, অনেক ধন্যবাদ। এবং বিআরআই প্রজেক্ট নিয়ে কথা হয়েছে যে একদম মিয়ানমারের উপর দিয়ে চীনের কুমিং পর্যন্ত একটি সড়ক পথ, যে বিআরআই প্রকল্প, সেটা নিয়ে কথা হয়েছে। এগুলো তো অবশ্যই গুরুত্বপূর্ণ। এটা অত্যন্ত করে, কিন্তু এটা বোধহয় একটু লং টার্ম। যেটা খুবই গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনি একটু আগে আমাকে জিজ্ঞেস করেছিলেন 2+2 এর ব্যাপারটা। ও প্লিজ। এটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা হচ্ছে আমাদের দেশের, যেমন ধরেন চীন এবং বাংলাদেশের মধ্যে সমন্বয়টা কিভাবে হবে, এইটার কি মেকানিজম থাকবে, এইটা নিয়ে কিন্তু এটা একটা চিন্তার বিষয়। যেমন আমাদের মধ্যে যেটা ছিল আগে সেটা হচ্ছে আমরা প্রতি বছর আমরা পররাষ্ট্র সচিব লেভেলে একটা কনসালটেশন করি। অর্থাৎ আমাদের পররাষ্ট্র সচিব এবং চীনের ভাইস মিনিস্টার বলে একই কথা, তারা 2-3 দিনের জন্য বসে এবং তারা সমস্ত জিনিস নিয়ে আলাপ করে, এবং এই আলাপ করার পরে এই দুইজনের আইডিয়াটা দুইজন সরকারকে জানতে দেয়। অর্থাৎ বাংলাদেশ কি করছে চায়না জানতে পারবে, চায়না কি করছে বাংলাদেশ জানতে পারবে। এটা ছিল। এখন যেটা করা হচ্ছে, আপনি এর মধ্যে শুনেছিলেন একবার যে শেখ হাসিনার মানে পতনের পরে যে তখন বোধহয় তৌহিদ হোসেন সাহেব মানে ডক্টর ইউনূস যখন গিয়েছিলেন চীনে সফরে, তখন বলা হয়েছিল যে চীন, পাকিস্তান এবং বাংলাদেশের একটা টাস্ক ফোর্সের কথা। হ্যাঁ, শুনেছিলাম তো, মনে আছে? আচ্ছা, তখন কিন্তু এরপরে কিন্তু আর আমরা কিছু তেমন শুনি নাই এই টাস্ক ফোর্সের ব্যাপারে। হ্যাঁ, এবং তো এখন যেটা হয়েছে সেটা হচ্ছে 2+2। 2+2 কি হবে? সেটা হচ্ছে যে বাংলাদেশের প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী এবং চীনের প্রতিরক্ষা মন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী তারা একসাথে মিটিং করবে। আমি জানি না এটা প্রতি বছর একবার হবে, অথবা হয়তো একবার হবে বেইজিং এ, একবার হবে ঢাকায়, এরকম একটা কিছু হবে। এটা যদি হয় তার মানে হচ্ছে কি যে আমাদের দুইজনের পররাষ্ট্র নীতি এবং প্রতিরক্ষা নীতির মধ্যে একটা সমন্বয় হওয়ার সমূহ সম্ভাবনা আছে। এবং এইটা যেহেতু আমরা একটা স্ট্র্যাটেজিক আউটলুকের কথা বলতেছি, স্ট্র্যাটেজিক জিওপলিটিক্যাল আউটলুকের কথা বলতেছি, যেহেতু এখন আর ইন্টারন্যাশনাল অর্ডারটা ভেঙে পড়তেছে, যেহেতু আপনার আমেরিকার যে সিস্টেমটা ছিল সেটা ভেঙে পড়তেছে এবং একটা নতুন সিস্টেম হতে যাচ্ছে, সুতরাং এই সময় আমরা যে রাইজিং পাওয়ার চায়না, তার সাথে যে আমরা যে একটা আপনার একটা যে কাঠামো করতে পারছি, সমন্বয়ের কাঠামো, এটা আমি মনে করি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ডেভেলপমেন্ট। বিশেষ করে এই ইরান যুদ্ধ পরবর্তী সময়ে যেখানে আসলে ওয়ার্ল্ড অর্ডারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, এই সময় আমাদের আসলে চীনের সঙ্গে সম্পর্ক রাখা খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু প্রধানমন্ত্রীর এই সফর নিয়ে, এই চীন সফর নিয়ে কিন্তু ভারতীয় মিডিয়াগুলো অনেক উদ্বেগ প্রকাশ হচ্ছে, প্রায় সবগুলো মিডিয়া, ইন্ডিয়া টুডে সহ, এনডিটিভি সহ বড় বড়। আমি যদি বলি যে প্রধান উদ্বেগের জায়গা হচ্ছে যে যেই মোংলা বন্দরের পাশে শেখ হাসিনা 110 একর জমি দিয়েছিল ভারতকে, সেটা ইউনূস এসে বাতিল করে দেয়। ইউনূস সরকার 110 একর জমি নিয়ে আবার তারেক রহমান সরকার চীনকে প্রমিস করেছে ওইখানে একটা ইকোনমিক করিডোর দিবে চীনকে, প্লাস চট্টগ্রামের আনোয়ারাতে আরেকটা ইকোনমিক করিডোর দিবে। আরেকটি বিষয় হচ্ছে, কনসার্ন হচ্ছে ভারতের মিডিয়ার, যে চিকেন নেকের কাছে গুরুত্বপূর্ণ এই তিস্তা প্রকল্প, এটা করে একদম মানে হৃৎপিণ্ডে হাত দিয়েছে ভারতের, এবং চীনের সঙ্গে 13টা সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে, যার ভিতরে আছে J-10C, 24টা বিমান কেনা হবে। এই তো এই সব মিলিয়ে আবার ওই 2+2 সংলাপের কথাও বলেন। তো এই সব মিলিয়ে আসলে ভারত চরম উদ্বেগ প্রকাশ করেছে। এখন আপনার কাছে আমার একটা প্রশ্ন, যে যেখানে বাংলাদেশ চীন এবং আমেরিকাকে নিয়ে খেলতেছে, সেখানে আসলে ভারত কতটুকু গুরুত্বপূর্ণ বাংলাদেশের কাছে, এবং আসলে এই ভারতের এই কনসার্ন গুলো সমাধান করার চেষ্টা আসলে বাংলাদেশ সরকার করবে কিনা? আমার মনে হয় যেটা বাংলাদেশের, আমি আপনাকে এইভাবে বলবো কথাটা, আমি নিজের ইয়ে থেকে বলবো, আমি যেটা বুঝি সেটা হচ্ছে যে ভারতের সাথে আমাদের সম্পর্কটা এমন হওয়া উচিত যে ভারতের বিরুদ্ধে আমরা কোনো ডাইরেক্ট অ্যাকশন নিব না। অর্থাৎ ভারত কখনো যাতে বলতে না পারে যে বাংলাদেশ আমাদের এই ক্ষতিটা করছে, আমাদেরকে ইচ্ছা করে আমাদের বিরুদ্ধে এই কাজটা করছে। কিন্তু আমরা তাদের সাথে সম্পর্ক
মানে সামনাসামনি কিন্তু আমরা কিন্তু তাদের ডেকোরাম রাখতে চাই, ভদ্রতা রাখতে চাই, কোনো অভদ্র কথা বলতে চাই না। তাদের ওখানে আমরা জানি মুসলিম বিদ্বেষ চরমে, আমরা এখানে কোনো হিন্দু বিদ্বেষ চাই না। আমরা মরাল হাই গ্রাউন্ড মেনটেন করতে চাই উইথ ভারত। আমরা মরালি হায়ার গ্রাউন্ডে থাকতে চাই, নট লোয়ার গ্রাউন্ড। তারা লোয়ার গ্রাউন্ডে চায়, আমি যেটুকু মনে করি। এখন আমার কথা হচ্ছে, কিন্তু আমরা ভারতের সাথে আমাদের অত্যন্ত ভালোভাবে দর কষাকষি করতে হবে, এ বিষয়ে আবার কোনো সন্দেহ নেই। দর কষাকষি করে, কারণ ভারতের সাথে সম্পর্ক আমাদের থাকবেই। ভারতের সাথে সম্পর্ক, এটা ভারতকে তো আমরা শেষ মানে থেকে মুভ করতে পারবো না, সরে যেতে পারবো না, ভারত থাকবে। কিন্তু ভারতের, আমরা যেটা বলতে চাই যে ভারতের সাথে আমাদের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক আমরা মেনটেন করতে চাই, আমরা বজায় রাখতে চাই। কিন্তু ভারত আমাদের সাথে, আমরা মনে করি যে ভারত আমাদের সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রাখে নাই। কেন রাখেনি সেটার ব্যাখ্যা আমরা দিতে রাজি আছি, এবং আমরা সেটা নিয়ে কথা বলতে রাজি আছি। অন্যদিকে আমরা যখনই বুঝতে পারবো যে বিষয় যেখানে আমরা উপকার বেশি পাবো, সেখানে তার সাথে আমরা ইয়ে করবো, আপনার সহযোগিতা করব। কথার কথা, আজকে যদি আমি, এটা আপনি এভাবেও নিয়েন না, মানে আমি আপনাকে বলছি যে আমি চীনের সাথে প্রতিরক্ষা বিষয়ে সহায়তা করছি, কারণ ওই সহযোগিতায় আমার সবচেয়ে বেশি লাভ হয়। যেই সহযোগিতা, কথার কথা বলছি, যে আজকে যদি বাংলা বই প্রকাশনা করাতে কলকাতার সাথে সহযোগিতায় আমার সবচেয়ে বেশি লাভ হইতো, তাহলে আমি কলকাতার সাথে করব। আমি আমার দেশের স্বার্থ যেখানে সবচাইতে বেশি আপনার ইয়ে হবে, আপনার স্বার্থ উদ্ধার হবে, আমি সেখানে করব। এখন আমি আমেরিকার সাথে তো আর ফুটবল নিয়ে আপনার সহযোগিতা করব না, আমি ইটালি বা ব্রাজিলের সাথে করতে পারি, তাই না? যে যেটাতে ভালো তার সাথে আমি সেইটার ব্যাপারে সহযোগিতা করব। আর যেহেতু পানির কথা বলেন, মেরিটাইম বলেন বা যাই বলেন, একটা জিনিস ঠিক যে বাংলাদেশে আমরা যারা আছি, বিশেষ করে আমরা হাসিনা বিরোধী যারা ছিলাম, আমরা ভারতের যেই এটা 15 বছর করেছে সেটা আমি অ্যাকসেপ্ট করি না। এবং আমার কথা হলো যে আমাদের অ্যাকচুয়ালি সম্পর্ক খুবই খারাপ অবস্থা। সেই অবস্থা থেকে যদি উনারা মনে করেন যে আমরা স্ট্র্যাটেজিক ভাবেও অন্যান্য বিষয়ে ভারতের সাথে সম্পর্ক উন্নয়ন করব, তাহলে আগের থেকে ভারত আর বাংলাদেশের মধ্যে সম্পর্কটা আগে উন্নত হইতে হবে। আমাদের এখন সেই উন্নত পর্যায়ে আমরা উঠি নাই। যদি উন্নত পর্যায়ে উঠতাম তখন আমরা করব, তার আগে আমরা এখন করতে পারছি না। যেমন ধরেন, কথা আমি একটা সিম্পল বলি, বাংলাদেশের মানুষ কত বছরে কতটুকু পানি পাবে, কতটুকু পানি তার জন্য ইনসাফ, এটা আমার জানতে হবে, ভারতকে এটা বলতে হবে বলে আমি মনে করি। তার মানে কি ভারত খালি পানি পাওয়া যাবে আর আমার মানুষ পানি পাবে না? যেই পানিটা উত্তর থেকে আসতেছে, ধরেন ব্রহ্মপুত্র দিয়ে বা গঙ্গাতে, এই পানির হিস্সা পুরো সমানে সমান হওয়া উচিত বাংলাদেশ এবং ভারতের, সমানে সমান আন্তর্জাতিক আইন অনুযায়ী। তাহলে সমানে সমান না হয়ে আপনি এখান থেকে সরিয়ে নিচ্ছেন পানি, আপনি নিয়ে যাচ্ছেন পশ্চিম দিকে, আপনি আমার থেকে পানি, যেই পানি আমার এখানে আসার কথা সেই পানি আপনি নিয়ে যাচ্ছেন, যার জন্য আমার 1 কোটি লোক পানির অভাবে কষ্ট পাচ্ছে আজকে কত বছর ধরে, হয়তো 30-40 বছর ধরে। আমার কথা হচ্ছে যে এই অবস্থায় তো আমি আপনার সাথে কিভাবে তিস্তা ব্যাপারে সহযোগিতা করব? এটা তো হয় না। যেই ব্যাপারে আমাদের মধ্যে সহযোগিতা হতে পারে সেখানে আমরা করব, যেখানে হয় না সেটা করা যাবে না সেটা আমরা ভারতের চীনের সাথে করব অথবা আমেরিকার সাথে করব এই বিষয়ে। এবং আরেকটা কথা বলি যে ভারতের গণমাধ্যম কি উদ্বেগ প্রকাশ করলো কি করলো না, এটাতে আমাদের কিছু আসে না। গণমাধ্যম তার কাজ করতেই পারে, তারা কিন্তু তাদের একটা কাজ হচ্ছে তাদের নিজের দেশের মানুষকে উত্তেজিত করা, এবং তাদের এখানে তারা ওই পররাষ্ট্র নীতি ইউজ করে আপনার অভ্যন্তরীণ রাজনীতিতে ক্ষমতার জন্য। যেমন ধরেন এই যে পশ্চিমবঙ্গে তারা ইলেকশন করলো বাংলাদেশকে গালাগালি করে, তারপরে তারা আসামে ইলেকশন করলো বাংলাদেশকে গালাগালি করে, ত্রিপুরাতে ইলেকশন করে বাংলাদেশকে গালাগালি করে, অর্থাৎ বাংলাদেশকে ডেমোনাইজ করে। তো এগুলো তারা করে। তো সেই অবস্থায় আসলে কি আমাদের মধ্যে ভালো করে সৎভাবে কথা বলার আসলে কি আবহাওয়া আছে? আমি তো ঠিক মনে করি না, এবং আমি হলে আমি তুলতাম। আপনি খুব একটা ভালো কথা বলেছেন যে আগে তো বিশ্বাসটা স্থাপন করতে হবে, কিন্তু সেই বিশ্বাস কি আছে? আমরা কেন চীন এবং আমেরিকার সঙ্গে যেভাবে খোলামেলা বিশ্বাস করতে পারতেছি, কেন ভারতকে পারতেছি না? এখন আপনাকে যদি দেখাই, এই যে বিভিন্ন মিডিয়াতে এরা বলতেছে যে এই বিভিন্ন কলাম লিখতেছে অনেকে যে আপনি এই যে ম্যাপে দেখেন রংপুর এবং চট্টগ্রাম লাল দাগ দেওয়া, এগুলো তারা নিয়ে নিবে, প্রয়োজনে বাংলাদেশকে $12 বিলিয়ন দিয়ে দিবে, এগুলো তারা কিনে নিবে, চিকেন নেককে প্রশস্ত করবে।
এবং এবং বিভিন্ন রকম উস্কানিমূলক বক্তব্য এগুলো তারা দিয়েই যাচ্ছে। এবং এই কারণে আবার দ্য হিন্দু একটি রিপোর্ট করেছে যে দ্য ট্রাস্ট ডিফিসিট ইন ইন্ডিয়া বাংলাদেশ টাইজ, মানে অনেকে বলতেছে যে আসলে বিএনপি সরকারের কাছে প্রত্যাশা ছিল ভারতের যে বিএনপি ক্ষমতার সঙ্গে সঙ্গে তারা শেখ হাসিনাকে ফিরিয়ে নিবে এবং তাকে রাজনীতি করার সুযোগ দিবে। এখন যদি এটাই হয় একমাত্র শর্ত, তাহলে আসলে বিএনপির সামনে তো কতটুকু কি আছে সেটা তো অবশ্যই বলবে না। দ্বিতীয়ত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান আসলো, আপনি দেখলেন কি রাজকীয় সংবর্ধনা। আজকে আবার প্রধানমন্ত্রীর সামরিক সচিবের সামরিক উপদেষ্টার সঙ্গে বৈঠক করলো, পাকিস্তানের হাইকমিশনার বৈঠক করলো। সব মিলিয়ে একটি নতুন দিগন্তে প্রবেশ করতে যাচ্ছে বাংলাদেশের বিভিন্ন সম্পর্ক বিভিন্ন দিকে আছে, কোনো ডিমই এক ঝুড়িতে রাখতেছে না। এবং আপনি রিসেন্টলি খেয়াল করেছেন যে ভারতীয় মিডিয়া এবং আওয়ামী লীগ তারা ব্যাপকভাবে প্রোপাগান্ডা চালাচ্ছে যে বাংলাদেশে নাকি হামাস আছে, এবং ইসরায়েলের রাষ্ট্রদূত সম্ভবত রিউবের নাম, তিনি বলতেছেন যে বাংলাদেশে হামাস আছে। তাহলে আপনার কি মনে হয় যে ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় থাকতে ভারতে নিযুক্ত ইসরায়েল রাষ্ট্রদূত তিনি বলতেছেন বাংলাদেশে হামাস আছে? তো এসব মিলিয়ে আসলে আপনার কি মনে হয় যে ভারত কি এই চক্রান্তের খেলা খেলবেই, যেটাকে হামাস পর্যন্ত নিয়ে যাওয়া, এবং আওয়ামী লীগ সহকারে তারা এই চক্রান্তটা আসলে করতেছে? এবং রিসেন্টলি আপনি দেখেছেন যে 2 দিন আগে নাকি ভারতের রয়ের কয়েকজন এজেন্ট গ্রেপ্তার হয়েছে বাংলাদেশে। তো আমি এটা জানতাম না। তো এটা আসলে ভারত কতটুকু কি করবে বলে আপনার মনে হয়? ভারতের যে সরকার আছে সেই সরকার বিজেপি সরকার, আরএসএস এর সরকার, সেই সরকার অত্যন্ত, তাদের প্রধান কৌশল হচ্ছে মুসলিম বিদ্বেষ। তাদের যে প্রধান মূল্যবোধ সেটা হচ্ছে মুসলিম বিদ্বেষ। তারা ইসরায়েলের সাথে সম্পর্ককে সবচেয়ে শক্তিশালী ধরেছে, তাদের মানে সবচেয়ে নিকট সম্পর্ক। এখন তাদের ইসরায়েল এবং আপনার ভারত, ইউএই, গ্রিস, সাইপ্রাস, এটা নিয়ে ওরা একটা হেক্সাগন অ্যালায়েন্স করেছিল। হেক্সাগন অ্যালায়েন্স অর্থাৎ এরা হচ্ছে গিয়ে, এবং বোধহয় বাহরাইন আছে সাথে, তো বা ইথিওপিয়া, এরকম একটা কিছু। সো তারা একটা 6টা দেশ, তারা হচ্ছে গিয়ে ইসরায়েলের সাথে, এবং তারা ইরানের বিরুদ্ধে ছিল। এখন কিন্তু আবার দেখবেন যে যেহেতু নরেন্দ্র মোদী দেখলো যে ইন্ডিয়ার কূটনৈতিক একটা বিরাট আপনার পতন হয়েছে, বিশেষ করে এই যে ইসরায়েলের ভিজিটের পরে, এবং ইসরায়েলকে যখন সমস্ত পৃথিবীর মানুষ যখন ধিক্কার জানাচ্ছে, তখন তার সাথে সাথে তারা ভারতকেও ধিক্কার জানাচ্ছে কিছুটা, যে তারা ভারত কিভাবে আপনার একটা জেনোসাইড করা, একটা গণহত্যামূলক একটা রাষ্ট্রের সাথে যাইতে পারে। সেই জন্য এখন নরেন্দ্র মোদী কিন্তু আবার ইরানে যাচ্ছেন, ওই যে আপনার আলী খামেনির ফিউনারাল যখন হবে, শেষকৃত্য যখন হবে, ওইটার জন্য ব্যালেন্স করার জন্য উনি যাচ্ছেন। মানে কনফার্ম হয়ে গেছে না যাচ্ছেন? হ্যাঁ, আমি তো দেখলাম যে উনি যাচ্ছেন। তার মানে উনি এখন ওইটা ব্যালেন্স করতে চাচ্ছেন, কারণ উনারা ভুল করে ফেলছিলেন। উনি আমেরিকা আর ইসরায়েলের পক্ষে গেছেন, এই নরেন্দ্র মোদী সাহেব। আমেরিকারও অবস্থা খারাপ, ইসরায়েলের অবস্থা খারাপ, এবং এই জন্য এখন কিন্তু আপনি জানেন কিনা, কয়েকদিন আগে আমি শুনলাম যে ভারত এবং পাকিস্তান কিন্তু ট্র্যাক টু ডিপ্লোমেসি, অর্থাৎ সরকারি বেসরকারি ব্যক্তি দিয়ে অথবা রিটায়ার্ড ব্যক্তিদের দিয়ে তারা কিন্তু এখন আলাপ করতেছে। তারা 4 রাউন্ড আলাপ করে ফেলছে, অর্থাৎ তারা তাদের সম্পর্ককে উন্নয়ন করার চেষ্টা করতেছে। এবং এটাতে যেটা বোঝা হচ্ছে, আমেরিকা ভারতকে কিন্তু চাপ দিছে যে তোমরা পাকিস্তানের সাথে সম্পর্কটা একটু বেটার করো, একটু ভালো করো, এবং সেই জন্য তারা আপনার এই ট্র্যাক টু ডিপ্লোমেসিতে তাদের করতে বাধ্য হচ্ছে। তারা যদি এটাকে আগায় নিতে পারে এবং ট্র্যাক টুতে যদি তাদের একটা সমঝোতা হয়, তাহলে সরকার এবং দুই সরকারের কর্মকর্তারাও বসবে। অর্থাৎ এখন কিন্তু ভারতকে কিন্তু নামতে হচ্ছে। ভারত কিন্তু আগের পজিশনে নাই। ভারতকে কিন্তু পাকিস্তানের সাথে সম্পর্ক উন্নয়নের জন্য চেষ্টা করতে হচ্ছে। ভারত দেখছে যে গালফ কান্ট্রিজেও তাকে করতে হবে। সুতরাং আমি এই সব দিক দিয়ে বলবো যে অন্য দেশের সাথে সে এখন কিন্তু পারবে না। এই অবস্থায় যখন সে দেখতেছে যে সে মুসলিম কান্ট্রি কারোর সাথে পারছে না, পাকিস্তানের সাথে সে পারছে না, সেই সময় কি তারা নিজেদের দেশের মানুষকে উজ্জীবিত করার জন্য তারা কি বাংলাদেশকে চুজ করে নিয়েছে একটা দুর্বল রাষ্ট্র হিসাবে, অপেক্ষাকৃত? এবং এইখানে ইসরায়েলের যিনি রাষ্ট্রদূত দিল্লিতে বসে আছেন, তিনি এবং ভারতের সরকার একসাথে এটা নিয়ে কাজ করছে। আপনি জানেন যে হাসিনা যখন ছিল, আমরা কিন্তু আমাদের এখানে কিন্তু ইসরায়েলি সফটওয়্যার নেওয়া হয়েছে।
আপনি জানেন যে সে সময় কিন্তু ইসরায়েলিরা আমাদের সীমান্তে কাজ করছিল, সুতরাং ইসরায়েলিরা কিন্তু পাসপোর্ট থেকে অ্যাকসেপ্ট ইসরায়েল উঠিয়ে দেওয়া হয়েছে, ইসরায়েল উঠিয়ে দেওয়া হয়েছিল। সুতরাং ইসরায়েল কিন্তু তখন আমাদের মধ্যে অলরেডি কিন্তু ঢুকে গিয়েছিল। এখন হাসিনা চলে যাওয়াতে ইসরায়েল আর ঢুকতে পারছে না, যেহেতু ঢুকতে পারছে না সেই জন্য তারাও কিন্তু চাইতে পারে যে বাংলাদেশের বিরুদ্ধে একটা কিছু করার জন্য। আমি আপনাকে খালি একটা কথা বলবো এখানে, এবং যারাই এই যে রংপুর দখল করে নেওয়ার কথা অথবা চট্টগ্রাম কেটে বাংলাদেশ থেকে বিচ্ছিন্ন করে দেওয়ার কথা বলতেছে, ইনারা আসলে কোনোদিন কেউ যুদ্ধ করে নাই। যারা বলতেছে তারা কি যুদ্ধ কি তারা জানে না, বুঝছেন? পেট থেকে নাড়ি ভুড়ি বের হয়ে যখন পড়ে এটা তারা জানে না। এরা হচ্ছে গিয়ে সব ওই আপনার ড্রয়িং রুমে বসে ওই আপনার লিখিতভাবে যুদ্ধের কথা বলে। কারণ যদি বাংলাদেশের উপরে যদি 1 ইঞ্চি জমি নিয়ে নেয় ধরেন ভারত কি জানে না যে তারপরে বাংলাদেশের হিন্দুদের উপরে কি আরম্ভ হবে? তারা কি জানে না যে বাংলাদেশের তখন আপনার 14 কোটি মানুষ বা 15 কোটি বা 16 কোটি মানুষ যে এক হয়ে যাবে ওই 1 ইঞ্চি জমি উদ্ধারের জন্য? তারা কি জানে না যে তখন চীন আর বাংলাদেশের মধ্যে সম্পর্ক তখন এক যদি এখন হয় তখন ওটা 100 হয়ে যাবে? কারণ আমরা তখন যুদ্ধ করার জন্য যা ইচ্ছা তাই করবো, যাই করবো, পাগল হয়ে যাব। আমরা তো পাগল হয়ে যাবো তখন। আমরা তো তখন বলবো যে দরকার হলে আমাদের 10 লক্ষ লোক মারা যাক, কিন্তু আমরা এটা ছাড়ব না, এটা বলবো না তখন? আমাদের 10 লক্ষ লোক মারা গেলে তাদের 5 লক্ষ লোক মারা যাবে না? কনসিকুয়েন্স কি বুঝতে হবে তো, বুঝতে পারছেন? একটা কথা বলে ফেললেই তো হয় না। যুদ্ধ হচ্ছে সবচেয়ে খারাপ জিনিস। যুদ্ধ 4-5 দিন আপনার 6 দিনের বেশি 8-10 দিন যুদ্ধ করার মতো ক্ষমতা কয়টা দেশের এখানে আছে এটাও আরেক ব্যাপার। তো বাংলাদেশের মানুষ তো 9 মাস যুদ্ধ করছে একবার, আবার যুদ্ধ হলে হবে, বাট উই আর নট স্কেয়ার্ড অফ ইট। বাট আমি মনে করি যে যারা ভারত থেকে যারা এইটার কথা বলছে বা বাংলাদেশ থেকেও যারা বলছে তারা এই যুদ্ধ কখনো করেনি। যুদ্ধ যারা করে তারা যুদ্ধকে খুবই ঘৃণা করে, যুদ্ধ যারা জানে তারা যুদ্ধকে ঘৃণা করে, এবং দ্যাট ইজ দ্য মানে ওই যে বলে না মানে লাস্ট রিসর্ট, এইটা হচ্ছে লাস্ট, তার আগে আর কিছু হয় না। সুতরাং এই যুদ্ধ নিয়ে আমাদের ভয় পাওয়ার কোনো কিছু নেই। এবং অনেকেই মনে করেন যে ইরান আমেরিকা যুদ্ধে আমেরিকার পরাজয়ের ফলে ভারতও কিছুটা তাদের মানে বহির্বিশ্বে তাদের অবস্থান হারিয়েছে আর কি, একটু দুর্বল হয়ে গিয়েছে। তা তো অবশ্যই। এবং বাংলাদেশের উপর তাদের নিয়ন্ত্রণ আস্তে আস্তে দুর্বল হয়ে পড়বে। আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে আপনার কাছে একটা লাস্ট প্রশ্ন, সেটা হচ্ছে যে দীনেশ ত্রিবেদী তিনি আসলেন বাংলাদেশে, হেঁটে হেঁটে আসলেন, বললেন যে একই আকাশ, একই বাতাস, একই যন্ত্রণা। তো তারপর আমরা দেখলাম যে তাকে ভারত সরকার মন্ত্রীর পদমর্যাদায় স্থান দিল, যে তিনি হাইকমিশনার হলেও তার অবস্থান একটি মন্ত্রীর পদমর্যাদার মতো। এখন আওয়ামী লীগের লোকজন বলতেছে এখন কি হবে বাংলাদেশের? কোথায় কোথায় তোমরা ভারতীয় হাইকমিশনারকে পররাষ্ট্র দপ্তরে তলব করো, সেই দিন শেষ। এখন যেহেতু তিনি মন্ত্রী পদমর্যাদার, কাজেই তাকে এখন কথায় কথায় তলব করে বেকায়দায় ফেলার দিন শেষ। কৈফিয়ত চাওয়ার জন্য আর তোমরা ডাকতে পারবে না। একজন সাবেক কূটনীতিক হিসাবে ভিয়েনা কমিশন অনুযায়ী আপনার কি? এটা ভুল ব্যাখ্যা, এটা ভুল ব্যাখ্যা দিয়েছে। এটা হলো কি, যেমন ধরেন আমেরিকার ভাইস প্রেসিডেন্ট ছিলেন ওয়াল্টার মন্ডেল, উনি ছিলেন জিমি কার্টারের ভাইস প্রেসিডেন্ট। উনি কিন্তু পরে কিন্তু আমেরিকার অ্যাম্বাসেডর হয়েছিলেন টু জাপান। তাহলে আমেরিকার অ্যাম্বাসেডর জাপানে হয়েছেন তখন উনি একজন হাই র্যাঙ্কিং লিডার। তো তার মানে কিন্তু এই না, এটার মানে যেটা আমি এটা হতে পারে, কিন্তু এটার মানে এটা না। আমি আপনাকে বোঝাচ্ছি কি ব্যাপার। সেটা হচ্ছে উনারা যখন ভারত যখন দীনেশ ত্রিবেদীকে বলছেন যে তিনি মন্ত্রী পর্যায়ের একজন অ্যাম্বাসেডর, এটা হচ্ছে উনাদের অভ্যন্তরীণ বিষয়। কারণ এমনিতে তো উনাদের অ্যাম্বাসেডর হয় কূটনীতিক থেকে। কূটনীতিকরা সাধারণত কি র্যাঙ্কের হয়? জয়েন্ট সেক্রেটারি, অ্যাডিশনাল সেক্রেটারি, সেক্রেটারি, সচিব, রাইট? অতিরিক্ত সচিব, যুগ্ম সচিব, এই র্যাঙ্কের এই পদমর্যাদার যারা কূটনীতিক থাকেন তারাই রাষ্ট্রদূত হন। কিন্তু উনি তো ছিলেন কেন্দ্রীয় মন্ত্রী। তাহলে উনি মন্ত্রী হয়ে কি এখন উনাকে অ্যাম্বাসেডর করতেছেন কি যুগ্ম সচিবের র্যাঙ্কের অ্যাম্বাসেডর, নাকি অতিরিক্ত সচিবের অ্যাম্বাসেডর, নাকি সচিবের অ্যাম্বাসেডর? কোন লেভেলের অ্যাম্বাসেডর? তখন বলছেন না না না, উনি মন্ত্রী লেভেলের অ্যাম্বাসেডর। ঠিক আছে? এখন বাংলাদেশের কাছে এই যে মন্ত্রী লেভেলের অ্যাম্বাসেডর, এটার মিনিং কি? বাংলাদেশের কাছে কোনো মিনিং নেই। বাংলাদেশের কাছে উনি একজন হাই কমিশনার। অবশ্যই উনাকে 100 বার তলব করা যাবে, উনি করতে অসুবিধা কি?
উনি তো হাই কমিশনার, উনি মন্ত্রী। হাই কমিশনার কখনো মন্ত্রী লেভেলের হইতে পারে না। মানে মানে সহজ করে বললে মন্ত্রী হয়ে আছে এটা ভারতে, বাংলাদেশে উনি হাই কমিশনার। বাংলাদেশে উনি হাই কমিশনার, দ্যাটস ইট, নাথিং মোর নাথিং লেস, নাথিং মোর নাথিং লেস। কিন্তু মানে আপনার কাছে কি মনে হয় যে শুধু যেহেতু উনি কেন্দ্রীয় মন্ত্রী ছিলেন, কাজেই উনি যাতে মানে ওনার যাতে অবমূল্যন না হয়, কারণে আসলে ওনাকে সান্ত্বনামূলক মন্ত্রী পদমর্যাদা দেওয়া হয়েছে? হ্যাঁ, আমি আপনাকে কয়েকটা উদাহরণ দিই। যেমন আমাদের এখানে একজন জেনারেল ছিলেন, নাম ছিল মীর শওকত আলী। এরশাদের সময় উনি জার্মানিতে অ্যাম্বাসেডর হয়েছিলেন। তখন ওনাকে বলা হয়, উনি তখন বললেন যে আমাকে আরো $500 এক্সট্রা দিতে হবে, নাহলে আমি যাবো না। তো এরশাদ সাহেব চেয়েছে যে শওকত আলী সাহেবকে এখান থেকে সরাই দিতে, কারণ শওকত আলী সাহেব থাকলে উনি মনে করতেন কুটু হইতে পারে আর কি। তো এই জন্য উনি এখান থেকে সরাই, আরে ঠিক আছে $500 এক্সট্রা দিয়ে দিব। ওই $500 দেওয়া মানে মন্ত্রীরা যে $500 নিত, উনিও তাই নিতেন। ইট ডাজন্ট ম্যাটার। আমি আপনাকে উদাহরণ দিই, গতবার শেখ হাসিনার সময় এস সৈয়দ মোয়াজ্জেম আলী বাংলাদেশের হাই কমিশনার ছিল দিল্লিতে, মন্ত্রী পদমর্যাদার, মন্ত্রী পদমর্যাদা। কারণ কি? কারণ উনাকে যেটা চেক করা হয়েছে যে সৈয়দ মোয়াজ্জেম আলী যাতে পররাষ্ট্র সচিবের নিচে না হয়, উনি যাতে পররাষ্ট্র সচিবের উপরে থাকে। এই যে এখন দীনেশ ত্রিবেদী আসছে, উনি কিন্তু ওই যে বিক্রম মিস্ত্রির উপরে আছে। বিক্রম মিস্ত্রি উনাকে কিন্তু এইভাবে অর্ডার দিতে পারবে না। এই জন্য মন্ত্রীরা করা হয়েছে, মন্ত্রী পর্যায়ে দেওয়া হয়েছে, যে যাতে আমাকে বিক্রম মিস্ত্রি যাতে অর্ডার দিতে না পারে। কিন্তু সেক্ষেত্রে আরেকটা প্রশ্ন আছে আপনার কাছে, হচ্ছে যে হ্যাঁ বলে, বিক্রম মিশ্রি হচ্ছে পররাষ্ট্র সচিব, সচিব, আর পররাষ্ট্রমন্ত্রী হচ্ছেন এস জয়শঙ্কর। রাইট। তার মানে কি বাংলাদেশ এত গুরুত্বপূর্ণ হলো যে এটা সরাসরি প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী সরাসরি নির্দেশ দিবেন এই দীনেশ ত্রিবেদীকে? অনেকটা এইটা অ্যাকচুয়ালি আমি অন্য জায়গায় ওইটা বলেছি, যে যখন আপনাকে একজন হাই র্যাঙ্কিং পলিটিশিয়ান পাঠানো হয় কোনো দেশের রাষ্ট্রদূত করে, তার মানে ওই দেশের সাথে সম্পর্কটাকে অত্যন্ত গুরুত্বপূর্ণ লেভেলে আনা হয়েছে। হ্যাঁ, বাংলাদেশের সাথে সম্পর্কটাকে ভারতীয় সরকার অত্যন্ত গুরুত্ব দিচ্ছে, এটা আপনাকে মানতে হবে এই দীনেশ ত্রিবেদীর এই অ্যাপয়েন্টমেন্টের মাধ্যমে। এবং এই যার ফলস্বরূপ এই টুরিস্ট ভিসা চালু হয়ে গেল দুদিন আগে। কিন্তু সেক্ষেত্রে আরেকটা পাল্টা প্রশ্ন আছে, সেটা হচ্ছে যে আমরাও কি তাহলে আমাদের যে হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ, তাকেও কি আমরা মন্ত্রীর পদমর্যাদায়? সেইটা পায় না, আপনি এটা করতে পারেন না। সে তার তো পররাষ্ট্র ক্যাডারে তার একটা পজিশন আছে, সে সচিবের উপরে যাবে কিভাবে? বরং আপনি যেটা করতে পারেন, আপনি যদি বাংলাদেশের থেকে কোনো একজন পলিটিশিয়ান, সিনিয়র পলিটিশিয়ানকে পাঠান অ্যাম্বাসেডর করে, তাহলে মন্ত্রী পদমর্যাদা দিবেন। এখন আপনার রিয়াজ হামিদুল্লাহকে মন্ত্রী পদমর্যাদা দিয়ে লাভ কি? কি লাভ হবে? আপনার কোন লাভ আছে? আপনি খালি ওই যে আবার বললাম, হাই কমিশনার তো হাই কমিশনারই, আর আপনি তাকে যখন আপনি বলেন তার মানে না আমি তাকে মন্ত্রী, তার মানে কি আপনি ভারতের সাথে সম্পর্কটাকে এত গুরুত্ব লেভেলে নিয়ে যাবেন? ওরা গুরুত্ব দেখ, আমার কেন গুরুত্ব দিব? আমি এখন বরং আমার ইয়ে করবো। আমি সেদিন আমি একটা বিষয় আছে, এই যে জাহেদ সাহেব আটকায় থাকলেন 2 ঘন্টা ধরে। আচ্ছা, এই বিষয়টা কি আসলে? এটা কি ইচ্ছা করেই করেছেন? আচ্ছা, দিল্লি, আমি ওটা জানিও না, কিন্তু একটা জিনিস বলি যে উনি দিল্লিতে 2 ঘন্টা ধরে আটকে আছেন। রিয়াজ হামিদুল্লাহ সাহেব ওনার সাথে 2 ঘন্টা দাঁড়ায় আছে। উনি তো বলছেন, জাহেদ সাহেব তো বলেছেন যে আমার সাথে হাই কমিশনার দাঁড়ায় ছিল। তো হাই কমিশনার কেন 2টা ফোন করতে পারলো না? হাই কমিশনার কেন হোম সেক্রেটারিকে ফোন করতে পারলো না দিল্লির, যে আমার উপদেষ্টা এখানে আছে, এক্ষুনি ঢুকতে দাও, এক্ষুনি ঢুকতে দাও, বা আপনার হুয়েভার ইজ ইন চার্জ